শিল্পাচার্য নন্দলাল বসুর কথা আমরা অনেকেই জানি, কিন্তু কজন জানে তাঁর স্ত্রী সুধীরা বসুর কথা। তিনি সেই 1919 সালে শান্তিনিকেতনে আসেন। অপূর্ব এক শিল্পী মন ছিল তাঁরও। তিনি সেই সময় শান্তিনিকেতনে ফুলের গয়নার প্রচলন করেছিলেন। কাঁঠাল পাতা কেটে তার উপরে আঠা দিয়ে টগর ফুলের কুঁড়ি লাগিয়ে দিতেন, দেখতে লাগতো মুক্তোর মতো। এইরকম নানা নতুন নতুন জিনিসের উদ্ভাবন করতে পারতেন তিনি। এত সুন্দর ফুলের মালা গাঁথতেন এবং রবীন্দ্রনাথ সেটা এত ভালোবাসতেন যে শুকিয়ে গেলেও ফেলতে চাইতেন না, বলতেন আরেকটা আসুক তারপর ফেলতে। তাঁর তৈরি ভাপা দই কবির খুব প্রিয় ছিল। যখন শেষ সময়ে কিছু খেতে ভালো লাগতো না, তখন বারবার খেতে চাইতেন ওই ভাপা দই। এই এত সব কথা কোথা থেকে জানলাম? এই বইখানা, মহিলাদের স্মৃতিতে রবীন্দ্রনাথ। শ্রীমতী অমিয়া বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে থাকাকালীন সেখানকার অনেক পুরনো মহিলাদের কাছ থেকে শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথ সম্পর্কে যেসব কথা শুনেছিলেন তারই অনুলিখন করে গেছেন এই বইতে। এই বইয়ের প্রথম লেখাটি হচ্ছে সুধীরা বসুর স্মৃতিচারণ। সেখান থেকেই আজ পড়ে শোনাব। দেহলির বিপরীত দিকে দক্ষিণে কতগুলি ভাঙা দেয়াল দেখিয়ে সুধীরাদি বললেন, এখানে ছিল একটি দোতলা পাকা বাড়ি। তারই উপরতলায় কলা ভবন আরম্ভ হয়, নিচে আরম্ভ হয় সঙ্গীত ভবন। বাড়িটির নাম দারিক। গুরুদেবের অসাধারণ ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে পাশ্চাত্য দেশ থেকে যাঁরা এসে তাঁর সান্নিধ্যে আশ্রয় নিয়েছিলেন, মহামতি পিয়ারসন তাঁদের অন্যতম। তিনি দেহলির পাশে এই সুন্দর দোতলা বাড়িটি নিজ অর্থে প্রস্তুত করান গুরুদেবের কাজটিতে থাকবার জন্যে। পরে তিনি এই বাড়ি আশ্রমকে দান করেন। উপরতলায় কলাভবন ও নিচের তলায় সঙ্গীত ভবনের প্রথম পত্তন হয় এখানে। বহুদিনের সংস্কারাভাবে বাড়িটি ক্রমশ এত জীর্ণ হয়ে পড়ে যে ইদানিং তা ভেঙে দেওয়া ভিন্ন আর অন্য উপায় ছিল না। কাজেই এখন আর ওই বাড়ির কোনো চিহ্ন নেই। সকালে বিকালে ক্লাস, মধ্যাহ্নে কয়েক ঘন্টার ছুটি। সকলে তাড়াতাড়ি স্নানাহার সেরে উদ্গ্রীব হয়ে থাকতেন গুরুদেবের আগমন প্রতীক্ষায়। এ সময় তিনি ঘরে বাইরে উপন্যাসখানি লিখছেন। বিশ্রাম কাকে বলে জানতেন না। দুপুরবেলা ঝাঁঝা রোদ্দুরে খাতাপত্র নিয়ে আসতেন দারিকের দোতলায়, যতটুকু লিখেছেন পড়ে সকলকে শোনাবার জন্য। সময়ের ব্যবধানে কলাভবন ও সঙ্গীত ভবন স্থানান্তরিত হয়ে গেল। দারিক ছাত্রী আবাসে পরিণত হল। অল্প কয়েকটি ছাত্রী নিয়ে ছাত্রী বিভাগ কিছুকাল পূর্বে সবে শুরু হয়েছে। মেয়েরা তখন হেমবালা সেনের অধীনে ছাত্রী আবাসে থাকত। এমন দিনে প্রতিমাদি, মীরাদি, সুধীরাদি, কমলাদি প্রভৃতি কয়েকজনের মাথায় জাগল এক মজার খেয়াল। উদ্দেশ্য ছাত্রীদের সাহস পরীক্ষা ও তৎসঙ্গে অনাবিল কৌতুক উপভোগ। গভীর রাত্রি, দারুণ গ্রীষ্মে মেয়েরা অধিনায়িকার সঙ্গে দারিকের অঙ্গনে সুপ্তিমগ্ন। এমন সময়ে সেখানে ডাকাত পড়ল। কালিঝুলি মাখা, পাগড়ি পরা, লম্বা লাঠি হাতে ডাকাতের দল নিঃশব্দে মেয়েদের অলংকার নিয়ে টানাটানি শুরু করল। দু চারটি মেয়ে ছিল অতি সাহসী। তেমনি একটি মেয়ের গলার হাড়ে হাত দেওয়া মাত্র সে ডাকাতের হাতখানা এমন জোরে চেপে ধরল যে বেচারা ডাকাতের অবস্থা কাহিল। সে না পারে চেঁচাতে, না পারে হাত ছাড়াতে। অনেক ধস্তাধস্তির পর হাত ছাড়িয়ে তিনি ও তার দলটি চক্ষের নিমেষে উধাও। এই ডাকাত সর্দারটি আমাদের কুসুম কোমল বৌঠান প্রতিমা দেবী। এদিকে মেয়েদের পরিত্রাহী চিৎকারে আশেপাশের অনেকেই বেরিয়ে এলেন। শিক্ষক সন্তোষ মজুমদার মশাই এ ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তাড়াতাড়ি বন্দুক হাতে এসে সকলকে কিছু না বলে অভয় দিতে লাগলেন। সাহসী মেয়েরা ডাকাতের মুখোমুখি খুব সাহস দেখালেও তারা চলে যাবার পর ভয়ে কম্পমান হয়ে মূর্ছা যাবার জোগাড়। সন্তোষদা যত বলেন কিচ্ছু ভয় নেই, ওসব নকল ডাকাত। মেয়েরা ততই বলে
তা বই কি, আমরা সচক্ষে দেখেছি ইয়া লম্বা লাঠি হাতে কালো কালো জমের মতো সব ডাকাত। কাল ভোরেই আমরা যে যার বাড়ি চলে যাব, এ ডাকাতের দেশে আর নয়। ভালো মানুষ হেমবালাদি বলতে লাগলেন, এতগুলি মেয়ে নিয়ে খোলা মাঠের মধ্যে এমন অরক্ষিতভাবে থাকতে আর আমার সাহস হয় না। যত শীঘ্র সম্ভব উপযুক্ত রক্ষকের ব্যবস্থা চাই। ব্যাপারটা তাদের কিছুতেই বোঝাতে না পেরে নিরুপায় সন্তোষদা পার্শ্ববর্তী দেহলি থেকে কালীমাখা কমলাদিকে এনে দেখিয়ে অনেক করে বুঝিয়ে তাদের ঠান্ডা করেন। এর কয়েকদিন পরেই ভুবনডাঙ্গায় শিক্ষক জগদানন্দ রায় মহাশয়ের বাড়ি পড়ল সত্যিকারের ডাকাত। পরদিন ঘটনা শুনে প্রতিমা দেবীকে ডেকে গুরুদেব হেসে জিজ্ঞাসা করলেন, বৌমা, তোমাদের দল নয় তো? শুনে সেখানে হাসির হিল্লোল বয়ে গেল। পড়তে পড়তে আমিও খানিকটা হেসে নিলাম। আপনাদেরও নিশ্চয়ই খুবই মজা লেগেছে এমন একটা গল্প শুনে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, প্রতীক্ষায় থাকবো।